পুরানা পল্টন মোড়ে দোতলা একটি প্রাচীন ভবন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করলেও এর ইতিহাস কেউ জানে না। তবে ভবনের গায়ে একটি শ্বেতপাথরে লেখা আছে ফ্রিম্যাসন্স হল 1910। জন রিচার্ডসন বেনেটের লেখা এ সংক্রান্ত একটি বইয়ে এই ক্লাব সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। এটা আসলে ইহুদিদের একটি ক্লাবের নাম। বিশ্বের বিভিন্ন দেশে এ নামে তাদের ক্লাব রয়েছে। সেখানে তারা অবসরে মিলিত হয়ে আড্ডা, খেলাধুলা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে থাকে। পুরানা পল্টনের সে ভবনটি একসময় ইহুদি ক্লাব হিসেবে ব্যবহৃত হতো, যা ছিল ঢাকাবাসীর কাছে একটি রহস্যজনক ক্লাব। ইহুদি সম্প্রদায়ের লোকজন ছাড়া সে ক্লাবে কেউ প্রবেশ করতে পারত না। পুরানা পল্টনের প্রবীণ বাসিন্দা আবুল ফিদা চৌধুরী জানান, আজ থেকে 50 বছর আগেও পল্টনের এ ক্লাবে ইহুদি সম্প্রদায়ের লোকজন ভিড় করত। ক্লাবের ভেতর চলত তাদের আলাপ আলোচনা, গোপন বৈঠক, খানাপিনা এবং নাচ গান। তবে সব কিছুই হতো সতর্কতার সঙ্গে। বাইরে থেকে তাদের কোনো কিছুই জানা যেত না। যারা এখানে আসতেন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতেন না। তবে স্থানীয় লোকজন ইহুদিদের ক্লাব মনে করে সেখানকার আশেপাশে ঘেঁষতেন না, পাছে যদি কোনো ঝামেলা হয়। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর আর তাদের পল্টনের এই ফ্রিম্যাসন্স ক্লাবে খুব একটা দেখা যেত না। পরে ক্লাবটি পরিত্যক্ত ঘোষণা হলে সেখানে রমনা তহসিল অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ওই ভবনে ভূমি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতার পর ইহুদি ক্লাবটি অনেকটা পরিত্যক্ত হয়ে পড়ে। তাদের বেশিরভাগ জমিজমা দখলদারের হাতে চলে যায়। তখন ঢাকায় 2-4 জন ইহুদি বাস করলেও তারা নিজেদের পরিচয় গোপন রাখতেন। 1980 সালের দিকে তাদের বেশিরভাগ ইহুদি আমেরিকা কিংবা ইসরায়েলে চলে যান। তারা চলে যাওয়ার সময় তাদের ক্লাব এবং জমি ঢাকা ডিসি অফিসের বরাবর দলিল করে যান। সেই দলিল সূত্রে ওই ক্লাবের জমি জমা খাস ঘোষণা করা হয়েছে। সে জমি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ অফিসের নামে লিজ নেওয়া হয়েছে। এ উপমহাদেশে সর্বপ্রথম ইহুদিদের ক্লাব ফ্রিম্যাসন্স প্রতিষ্ঠিত হয় 1729 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে। 1717 সালে লন্ডন ফ্রিম্যাসন্স আন্দোলন শুরু হওয়ার মাত্র 2 বছর পর কলকাতায় এর যাত্রা শুরু হয়েছিল। 1753 সালে মাদ্রাজে এবং 1758 সালে মুম্বাইতে এর প্রসার ঘটে। পাকিস্তানে এর শাখা স্থাপিত হয় 1859 সালে লাহোর শহরের আনারকলি নামক স্থানে। 1904 সালের 4 এপ্রিল ভূমিকম্পে ক্লাবটি ধ্বংসপ্রাপ্ত হয়। তা আবার নির্মিত হয় 1916 সালে। এর মধ্যেই 1910 সালে ঢাকায় এর একটি শাখা স্থাপিত হয়ে যায়। লাহোর ছাড়াও পাকিস্তানের হায়দ্রাবাদ, কোয়েটা, মুলতান, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারে এর শাখা গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে ওই ক্লাব এতটাই অগ্রসরমান ছিল যে শুধু করাচিতে এর 20টি এবং লাহোরে 3টি শাখা গড়ে উঠেছিল। ঢাকার পর চট্টগ্রাম, রাজশাহী সহ আরো কিছু গুরুত্বপূর্ণ শহরে গোপনীয়ভাবে এর কয়েকটি শাখা গড়ে উঠেছিল। এসব শাখাই তখন গ্র্যান্ড লজ অফ ইংল্যান্ড এর অধীনে পরিচালিত হতো। 1947 সালে দেশভাগের সময়ও ঢাকায় বেশ কিছু ইহুদি পরিবার ছিল। এসব পরিবারের সদস্যরা ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় যুক্ত ছিলেন। কেউ কেউ হোটেল রেস্তোরাঁও চালাতেন। ঢাকার বনেদি রেস্তোরাঁর জনক হলেন ইহুদিরা। এর প্রমাণ হলো গুলিস্তান এলাকার হোটেল রিজ। কয়েকজন ইহুদি মিলে হোটেলটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময় ঢাকায় তেমন কোনো হোটেল ছিল না, যার কারণে ইহুদিদের প্রতিষ্ঠিত সেই রিজ রেস্তোরাঁয় সরকারি বেসরকারি অনেক অনুষ্ঠান হতো। 1950 সালের 13 আগস্ট কবি সাহিত্যিক বুদ্ধদেব বসু শেষবারের মতো ঢাকায় আসেন। তার সৌজন্যে ইহুদিদের রিজ রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ফ্রেন্ড সার্ভিস ইউনিটের ঢাকা প্রধান টোরেন্স মিউসের আমন্ত্রণে তিনি ঢাকা এসেছিলেন। মূলত তাদের অফিসের এক ঘরোয়া বৈঠকে যোগ দেওয়ার জন্যই বুদ্ধদেব বসুকে আমন্ত্রণ জানানো হয়। তার থাকার জায়গাও করা হয় ফ্রেন্ড সার্ভিসের একটি কক্ষে। রিজ হোটেলটি আরেকটি কারণে কাস্টমারদের প্রিয় স্থানে পরিণত হয়েছিল। সেখানে ম্যানেজারের কাউন্টারের পাশেই স্টিলের আলমিরা সাদৃশ্য একটি ফ্রিজ ছিল। তখন সচরাচর কোথাও ফ্রিজ দেখা যেত না। 2-4টি রাষ্ট্রীয় কিংবা দেশের প্রথম 5 তারকা হোটেল কন্টিনেন্টালে ফ্রিজ ছিল, যার কারণে এটি অনেকের কাছে
কাছে দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছিল, যা বুদ্ধদেব বসুর চোখও এড়ায়নি। তিনি আলমিরা সদৃশ্য ফ্রিজটি নিয়ে কবিসুলভ রসিকতাও করেন। হোটেল ম্যানেজার তাকে জানান যে এই যন্ত্রটির কল্যাণেই রেস্তোরাঁয় খাবার সকাল থেকে গভীর রাত অবধি টাকা রাখা যাচ্ছে। সৈয়দ আবুল মকসুদ ঢাকার বুদ্ধদেব বসু গ্রন্থে উল্লেখ করেন, ব্রিটিশ আমলে গড়ে ওঠা রিজ হোটেলটির মালিকানা 50-এর দশকে হাত বদল হয়। একই সঙ্গে তার নাম বদল হয়ে হয় রেক্স। মুক্তিযুদ্ধের আগে থেকে রেক্স ছিল ঢাকার বনেদি বাসিন্দা ও কবি সাহিত্যিকদের আড্ডাস্থল। তখন সাদা চামড়ার বিদেশিদের আড্ডাস্থল ছিল ঢাকা ক্লাব। ঢাকা ক্লাবের বাইরে রেক্স রেস্তোরাঁ ছিল অনেকেরই আড্ডার প্রিয় জায়গা। অনেক রাত পর্যন্ত রেক্সে কবি লেখকদের আড্ডা চলত বলে অনেকেই তাদের স্মৃতিকথায় উল্লেখ করেছেন। ঢাকায় কথা ও কিস্সা গ্রন্থে কাদের মাহমুদ উল্লেখ করেন, 2013 সালে সর্বশেষ হিসাবে দেখা যায় ঢাকায় 200 কম ইহুদি বসবাস করছেন। তাদের অস্তিত্ব সম্পর্কে ঢাকাবাসী খুব একটা জানেন না। তারাও পরিচয় গোপন করে ঢাকায় বসবাস করতে ভালোবাসেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম ঘোষক হলেন মর্ডি কোহেন। তার সহযোগী ঘোষক ছিলেন মাসুমা খাতুন। মর্ডি কোহেন ছিলেন ইহুদি সম্প্রদায়ের লোক। তিনি প্রথমে রাজশাহীতে রেডিওতে ঘোষক হিসেবে যোগদান করেন। পরে 1964 সালে 25 ডিসেম্বর টেলিভিশন শুরু হলে সেখানে ঘোষক হিসেবে যোগদান করেন। দেখতে সুদর্শন মর্ডি কোহেন সহজেই টেলিভিশনের একজন জনপ্রিয় ঘোষক হিসেবে পরিচিতি অর্জন করেন। একসময় সংবাদ পাঠক হিসেবেও তিনি আবির্ভূত হন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর তিনি তার পরিবার সহ কলকাতা চলে যান। সেখানে তিনি তপন সিংহ পরিচালিত সাগিনা মাহাত ছবিতে অভিনয় করেন। বাংলাদেশে থাকতেও তিনি নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করেছিলেন। 2015 সালে বাংলাদেশ টেলিভিশনের 50 বছর পূর্তি উপলক্ষে মর্ডি কোহেন ঢাকা এসেছিলেন। ঢাকা থেকে কলকাতায় ফিরে গিয়ে তিনি মারা যান। কলকাতার নারকেলডাঙ্গায় তাকে সমাধিস্থ করা হয়েছে। অন্যদিকে 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য পিজি হার্টগ জন্মগতভাবে ইহুদি পরিবারের সদস্য ছিলেন। তিনি শুধু উপাচার্যই ছিলেন না, যে স্যাডলার কমিটির চূড়ান্ত সুপারিশ ও প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সে কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে 17 বছর চাকরি করেছিলেন। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রথম শুরু হলেও হার্টগ উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1920 সালের 1 ডিসেম্বর। চাকরির মেয়াদ শেষ হয়েছিল 1925 সালের 31 ডিসেম্বর। তিনি একজন সফল উপাচার্য ও বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ছিলেন।